সরি, আপনাকে দেখতে পাইনি। আদনান সবিস্ময় নিয়ে তাকিয়ে আছে দুজনের দিকে। মহিলা ব্যাগগুলো হাতে নিয়ে ইলমার দিকে তাকায়। পাশে ফিরতে দেখে আদনান। ভুরুজোড়া সংকুচিত করে মহিলা বলে, শাহরিয়ার আদনান শেখ না? আদনান জবাব দেয়। জি, ঠিক চিনেছেন। বিনিময়ে মহিলা মুস্কি হেসে ইলমার দিকে তাকায়। আদনানকে জিজ্ঞেস করে, কি হয়? আদনান ইলমার দিকে তাকিয়ে বলে, আমার বউ। ইলমা পেছনের মেয়েটার দিকে তাকায়। টপস এবং জিন্স পরা মেয়েটা, ছোট ছোট চুলগুলো একপাশে ক্লিপ দিয়ে ঠেকানো, গায়ের রং ধবধবে ফর্সা। ইলমা আদনানের দিকে তাকিয়ে বলে, চলো, দেরি হয়ে যাচ্ছে। আদনান মুখ খুলতে যাবে, তখন মহিলা বলেন, এত তাড়াহুড়ো করছো কেন? আদনান আমার ছেলের মতো, আর তুমি তো ছেলের বউ। নাম কি তোমার? ইলমা জবাব দেয় না। মহিলার নাম জেসিয়া মাহজাবিন। ইলমাকে চুপ থাকতে দেখে জেসিয়া আদনানকে বলে, তোমার বইয়ের নাম? আদনান ইলমার দিকে তাকায়, সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বলে, জেহেরা ইলমা মেলিসা। ইলমা জেসিয়ার দিকে তাকায়। জেসিয়া চোখে মুখে বিস্ময়। সে চিনতে পারেনি তার গর্ভের সন্তানকে, সেই যে 5 বছর বয়সে রেখে এসেছিল। এরপর আর খোঁজ নেয়নি। আদনানের আইডি স্টক করা হয় মাঝে মধ্যে। আদনানের গান, কনসার্ট সবই দেখা হয়, সেজন্য তাকে ভালো করে চেনে জেসিয়া। তবে ইলমার সাথে তার শেষ দেখা ছিল কোর্টে, যেদিন তাদের ডিভোর্স হয়েছিল। সেই ছোট্ট জেহেরা ইলমা মেলিসা আজকে বড় হয়েছে, বিয়ে করেছে। জেসিয়া মেয়ের দিকে তাকিয়ে মৃদু হাসে। আদনানকে বলে, তোমার বউকে নিয়ে আমার বাসায় এসো। গর্ভের সন্তানের থেকে পরের সন্তানের জন্য বেশি প্রায়োরিটি। আপনার মেয়েকে বলুন জামাই নিয়ে আপনার বাসায় যেতে। আদনানের কথা শেষ হতে ইলমা আদনানের দিকে চোখ রাঙিয়ে তাকায়। আদনান সেসব তোয়াক্কা করে না। জেসিয়া মাথা নিচু করে জবাব দেয়, তার কাছে আমি হয়তো মৃত। যে সম্পর্ক শেষ হয়েছে সেদিকে না আগানো বেটার। ইলমা শুধু তার মায়ের দিকে তাকায়। দীর্ঘ 14 বছর পর মুখোমুখি হয়েছে তারা, অথচ মানুষ বলে মায়ের থেকে আপন কেউ হয় না। এদিকে তাদের দেখো, মা মেয়ের পরিচয় সম্পর্ক কিছুই নেই। ইলমা আদনানকে রেখেই সামনে হেঁটে যায়। ভেতরটা এলোমেলো হয়ে যাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। এই কষ্টটা বুঝানোর মতো না। ইলমা নিজেকে দুর্ভাগা মনে হচ্ছে। আদনান জেসিয়ার সাথে 2-1টা কথা বলে, বিদায় নেয়। তড়িঘড়ি করে এগিয়ে আসে বাইরে। ইলমা বাইকের সামনে দাঁড়ানো। আদনান এসে বাইকে বসে, ইলমাকেও বসতে বলে। এবার ইলমা ভীষণ নিরিবিলি চুপচাপ বাড়িতে আসে আদনানের সাথে। আদনান বাইক গ্যারেজে রেখে সব তালা বন্ধ করে ভেতরে যায়। মেইন গেটে তালা ঝুলানো। ভেতরে গিয়ে দরজাটাও লক করে দেয়। রুমে এসে দেখে ইলমা খাটের উপর হাঁটু উঁচু করে বসে আছে। আদনান ফ্রেশ হয়ে চেঞ্জ করে নেয়। বাইরে এসে ইলমাকে বলে, ফ্রেশ হয়ে আয়। ভালো লাগছে না। আদনান এসে ইলমার হাত টেনে ধরে ওয়াশরুমের সামনে দিয়ে বলে, গায়ে ধুলাবালি নিয়ে বিছানায় আসবি না। তোর রুমেই আসবো না আমি। কথাটা বলে ইলমা বেরিয়ে যায় রুম থেকে। আদনান ইলমার যাওয়ার দিকে তাকিয়ে বলে, আমার সাথে তেজ দেখাচ্ছিস কেন? ইলমা জবাব দেয় না। সোজা নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে ফ্লোরে বসে পড়ে। চোখ বেয়ে নোনা জল টলটল করে গড়িয়ে পড়ছে। ইলমা নিজেকে সামলে নেয়নি, ইচ্ছে মতো অশ্রু বিসর্জন দেয়। জেসিয়া মেহজাবিন। দীর্ঘ 7 বছরের প্রেম ছিল তার বর্তমান হাজবেন্ডের সাথে। জেসিয়াদের পরিবার ছিল মধ্যবিত্ত। রূপে গুণে কোনো দিক দিয়ে কম ছিল না সে। ঢাকা শহরেই থাকতো, নিম্ন এলাকায়। তার চাচাদের সাথে দাদার বাড়ি নিয়ে ঝামেলা চলছিল, কেস চলছিল। সেখান থেকে জেসিয়ার বাবার সাথে পরিচয় হয় ইনান শেখের। জেসিয়াকে এক দেখায় তার পছন্দ হয়। বিয়ের প্রস্তাব পাঠানো হলে জেসিয়ার বাবা রাজি হয়। জেসিয়ার প্রেমিক তখন স্টুডেন্ট ছিল। বলা ভালো তারা সেম ব্যাচ ছিল। ছেলের পারিবারিক অবস্থা তেমন ভালো ছিল না, তবে তাদের প্রেম গভীর ছিল। জেসিয়া অপেক্ষা করতে চেয়েছে, কিন্তু ইনান শেখের সাথে তার বিয়েটা এক প্রকার জোর করেই দেওয়া হয়। প্রথম সব মানিয়ে নিতে পারেনি জেসিয়া। ইনান শেখের সাথে যে খুব একটা ভালো ব্যবহার করতো তাও না। জেসিয়ার মন পড়েছিল সেই প্রেমিকের কাছে। ইনান শেখ ব্যাপারটা জানলে জেসিয়াকে সবাই বোঝায়। এরপর সিদ্ধান্ত আসে, হয়তো বেবি নিলে সব ঠিক হয়ে যাবে। সে সিদ্ধান্ত অনুযায়ী বিয়ের 6 মাসের মাথায় জেসিয়া কনসিভ করে। এরপর ইলমার জন্ম হয়। প্রথম সব ভালোই কেটেছে। সবাই ধরে নিয়েছে হয়তো ইলমার জন্য হলেও জেসিয়া সব মেনে নিয়েছে। কিন্তু জেসিয়ার সাথে তার প্রাক্তনের কন্টিনিউয়াস কথা চলতো। প্রাক্তন টাকার সমস্যায় পড়লে জেসিয়া টাকা পাঠাতো। এমনকি নিজের গোল্ডের চেন বিক্রি করেও টাকা দিয়েছে প্রাক্তনকে। কয়েক বছর সব সুন্দর কাটে। এদিকে জেসিয়ার প্রাক্তন প্রতিষ্ঠিত হয়। সেদিন জেসি ইনান শেখের হাত ছেড়ে প্রাক্তনের হাত ধরতে দুবারও ভাবেনি। ছেড়ে দিয়েছে সাজানো সংসার, ফুলের মতো মেয়েটার সঙ্গ। কান্না করতে করতে ইলমার মাইগ্রেনের ব্যথা শুরু হয়। উঠে দাঁড়ায়, ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে আসে। হুট করে আকাশ গর্জন দিয়ে ওঠে। ইলমা দৌড়ে ব্যালকনিতে যায়। মৃদু ঠান্ডা হাওয়া বইছে। মাথার ব্যথা তীব্র হওয়াতে ইলমা একটা ঘুমের ওষুধ সাথে মাইগ্রেন ওষুধ খেয়ে লাইট অফ করে শুয়ে পড়ে। অন্যদিকে আদনান ইলমাকে ডাকছে দরজা খুলতে। অনেক রাত হয়ে গেছে ডিনার করার জন্য। সেদিকে ইলমার হেলদোল নেই। অনেকক্ষণ ডাকাডাকি করে আদনান নিজের রুমে চলে যায়। ফোন হাতে ইলমাকে কল দেয়। ফোন সাইলেন্ট থাকা ইলমা টের পায়নি। ঘণ্টাখানেকের মাঝে সে গভীর ঘুমে তলিয়ে যায়। আদনান ভীষণ চিন্তায় পড়ে গেছে।
তারেক মাহমুদকে কল দিয়ে চাবির কথা জিজ্ঞেস করে। বাড়ির প্রতিটা রুমের এক্সট্রা করে চাবি থাকে, চাবির খোঁজ করে। সেটা খুঁজে বের করে তারেক মাহমুদের রুম থেকে এসে ইলমার দরজার সামনে দাঁড়ায়। একগুচ্ছ চাবি নিয়ে একটার পর একটা চেক দিয়ে যাচ্ছে ইলমার রুমের দরজায়। অনেকক্ষণ চেষ্টা করে দরজার লক খুলে ভেতরে যায় আদনান। অন্ধকার রুম। আদনান দেওয়াল হাতড়ে সুইচ টিপে লাইট অন হতে দেখে ইলমা ঘুমাচ্ছে। আদনান এগিয়ে গিয়ে ইলমার পাশে বসে আলতো করে ইলমার গালে থাপ্পড় দেয়, ডাক দেয়, মেরিচা, খাবার খাবি না? ইলমা সারা শব্দ দেয় না। আদনানও আর ডাকে না। ইলমার চুলে কিছুক্ষণ বিলি কেটে দিয়ে বাইরে আসে, একাই ডিনার করে নেয়। খাবার শেষ করে ইলমার পাশে শুয়ে পড়ে। আদনান সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নেয়। কিচেনে গিয়ে চা বসায়, ব্রেড জেলি সব রেডি করে নেয়। নাস্তা রেডি করে ইলমার রুমে যায়। ইলমাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। ঘুমের ওষুধ খাওয়ায়। ইলমা ঘুমের জন্য চোখে দেখছে না। আদনান তাকে বসাতে আদনানের কাঁধে মাথা রাখে ইলমা। আদনান খেয়াল করে তার বউয়ের চোখ মুখ সব ফুলে গেছে। আদনান ইলমাকে পরখ করে কপালে চুমু দিয়ে বলে, ফেলে আসা কোনো কিছুর দিকে ফিরে তাকাতে নেই, হোক সেটা সম্পর্ক কিংবা প্রিয় মানুষ। ইলমা সে কথা কানে তোলেনি, ফ্রেশ হতে চলে যায়। আদনান বসে ইলমার আসার অপেক্ষা করে। ঘড়িতে সময় দেখে, একটু পর ব্যাংক যেতে হবে। ইলমা আসতে আদনান নাস্তা সাজিয়ে দেয়। ব্রেডে জেলি লাগিয়ে ইলমার প্লেটে দিচ্ছে। আদনানের যত্নে ইলমা নীরবে দেখছে, মনে মনে হাসছে। নাস্তা শেষে আদনান রেডি হয়ে চলে যায়। ইলমা রান্নাবান্না করে নেয়। বিকেলে ইলমা কিচেনে নাস্তা বানাচ্ছিল। কাজ হাতে উঠছে না তার। কিচেনে এটো প্লেট কয়টা পড়ে আছে। ইলমার ইচ্ছে হচ্ছে না সেগুলো ধোয়ার। আদনান তো পারে একটু কাজে হেল্প করতে। অনেকক্ষণ ভেবেচিন্তে ইলমা ঠিক করে, আদনানকে দিয়ে বাসন মাজাবো। তো ভাব লাট সাহেবের। যেই ভাবা সেই কাজ। দৌড়ে রুমে আসি ইলমা। আদনান ফোন স্ক্রল করছিল। ইলমা তাকে দেখে নিয়ে বেনিয়ে বলে, কিচেনে আসো, মাছ তেলে ফুটছে, আমার ভয় করছে গ্যাস অফ করতে। এই ঢং করবি না, তুই রান্না পারিস? না আসলে নাই, মাছ পুড়বে, কিচেন পুড়বে, বিল্ডিং পুড়বে, আমার কি? কথাটা বলে ইলমা মুখ বাঁকিয়ে রুম থেকে বেরোয়। আদনান বিস্ময় নিয়ে উঠে দাঁড়ায়। ফোনটা রেখে দ্রুত পায়ে কিচেনে যায়। দরজায় উকি দিতে দেখে ইলমা দেওয়ালে ঘেঁষে দাঁড়িয়ে আছে। আদনান ধমকে বলে, নাটকবাজ মেয়ে মানুষ এত ঢঙ্গি হয় কি করে? আরে ভেতরে আসো। আদনান ভেতরে যায়। গ্যাসের সামনে দাঁড়াতে দেখে কোনো মাছ ভাজা হচ্ছে না। ইলমা পাশে দাঁড়িয়ে আছে উৎসুক হয়ে। আদনান ইলমার দিকে নরম হয়ে তাকায়, শীতল কণ্ঠে বলে, এভাবে আমাকে কিচেনে ডেকে আনার মানে কি? ইলমা চোখ দিয়ে ইশারা করে প্লেটের দিকে। আদনান সেদিকে তাকিয়ে বলে, প্লেটে কি সমস্যা? ইলমা জবাব দেয়, তুমি মাজবে এগুলো। অসম্ভব, একটা চর মেরে ধ্বংস বের করে দেবো। এই কথায় কথায় চড়ে থ্রেড দিলে রান্না বন্ধ। আর একটা বিয়ে করব। আবার বলো। 4 বিয়ে করব। তুই আমার সাথে কথা বলবি না। কর 4 বিয়ে, রুমেও আসবি না। কথাটা বলে ইলমা হাতে থাকা বাটিটা আদনানের দিকে ছুঁড়ে মারে। বাটি এসে আদনানের বুকের সাথে বাড়ি খায়। ইলমা সেদিকে নজর না দিয়ে কিচেন থেকে বেরিয়ে যায়। আদনান কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে ইলমার যাওয়া দেখে। স্টিলের বাটি হওয়ায় তেমন পাত্তা দেয়নি আদনান। আদনান ধীরে সুস্থে রুমে আসে। ইলমা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আদনানও সেখানে যায়। খুব যত্নে পেছন থেকে গিয়ে ইলমার ঘাড়ে থুতনি রাখে। আদনানের উপস্থিতি টের পেতে ইলমা নড়ে চড়ে ওঠে। এমন নড়াচড়া দেখে আদনান শক্ত করে ইলমার পেটে হাত রেখে জড়িয়ে ধরে, নরম কণ্ঠে বলে, এত রাগ? আদনানের কথা ইলমা মুখ বাঁকিয়ে জবাব দেয়, তোমার বন্ধু নির্মাণ কিন্তু যথেষ্ট সুদর্শন। নজর ঠিক কর শালি, আমি এখনো বেঁচে আছি। যার 4 বিয়ের শখ তাকে আমার দরকার নেই। ওটা কথার কথা, তুই ছাড়া অন্য নারী সব আমার খালা লাগে। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে আমার সব কথা শুনতে। তাই বলে বাসন মাজবো? কথাটা বলে আদনান ইলমাকে ছেড়ে দেয়। ইলমা আদনানের দিকে তাকিয়ে বলে, ভালোবেসে মানুষ জীবন দিয়ে দিতে পারে, আর তুমি সামান্য বাসন মাজতে পারবে না? না, পারবো না। আমি তো প্রেমিক, চাকর নই। বেয়াদব। এরকম বুদ্ধি নিয়ে কথা বলিস, ঠাঁটিয়ে দুটো মেরে সোজা করে দেবো। আদনানের কথা ইলমা তেজ দেখিয়ে আদনানের বুকে ধাক্কা দিয়ে বলে, হাঁটিয়ে দুটো মারো দেখি। কথায় কথায় মারের হুমকি দেয়া। আমার বাপ আসলে বাপের কাছে বিচার দিব। আমার হাতের চর খেলে তুই 1 সপ্তাহ কানে শুনবি না। আর আমার হাতের মায়ের খেলে তুমি তোমার নামটাই ভুলে যাবে। একটু আগে তো বাটি ছুঁড়ে মেরেছিস, কথায় কথায় হাত চলে তোর। তুমি তো 4 বিয়ে করবে। না না, তুই ছাড়া বাকি সব মেয়েরা আমার খালা লাগে। তাহলে 4 বিয়ের কথা তুলবি কেন? তুলবো। ইলমা পিছু হাঁটে, জবাব না দিয়ে কিচেনে যায়। আদনানও তার পেছন পেছন যায়। ইলমা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেট ধুচ্ছে। আদনান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ইলমার টুকটাক কাজ শেষ হতে আদনানকে জিজ্ঞেস করে, এই তুমি সেদিন রাতের পর থেকে আমায় ইগনোর করতে কেন? কোন রাত? ওই যে বাইকে ঘুরতে বেরোলাম, আবার জয়ের সাথে ঝামেলার পর থেকে। তোকে নিয়ে যে ঘুরতে বেরিয়েছিলাম সে সময় ট্যাপলা ফারিস আমাদের দেখেছিল কোথাও, ছবি তুলে তোর বাপের কাছে দিয়েছিল।
এরপর তো জয়ের সাথে ঝামেলা। তুই রাগ করেছিস, সেদিন বিকেলে তোর বাপ ইনানের সাথে ব্যালকনিতে বসে গল্প করতে করতে কফি খেয়েছিস। তোর আসার আগে ইনানকে না দেখেই বলেছিলাম প্রেমিক নারী এতক্ষণে আসার সময় হলো। পরে দেখি তোর বাপ ইনান তুই যাওয়ার পেছন দিয়ে আমাকে শাসিয়েছে। তোকে কিছু বলেনি, কিন্তু আমাকে থ্রেট দিয়েছে তোর থেকে দূরে না গেলে তোকে আমার থেকে দূরে নিয়ে যাবে। ছেলে মেয়ে দুটো নিয়ে কি যে নাটক করতো তোর বাপ। ভাগ্যিস তোকে ভালোবেসেছিলাম, না হলে তোর বাপের বালের নাটক দেখার সময় আছে নাকি? ওরে রাগে জেদে তোর থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছি। যদি ফারিসের সাথে আমার বিয়ে হয়ে যেত। এটা অসম্ভব কিছু ছিল। অসম্ভবও সম্ভব হয়। সেটা অন্য ক্ষেত্রে। আমার প্রেমিক নারীকে আমি থাকতে অন্য কেউ বিয়ে করবে? আমি আদনান থাকতে কখনোই সম্ভব না। সব জ্বালিয়ে দেব, ধ্বংস করে দেব। আমার থেকেও বেটার মেয়ে আছে। বললাম না, তুই ছাড়া বাকি সব মেয়েরা আমার খালা লাগে। আমার বেটার প্রয়োজন নেই, তোকে প্রয়োজন। আমি অসুন্দর। আমার চোখে সেরা সুন্দরী। মিথ্যে। তুমি আমাকে খুশি করাতে চাচ্ছ, কিন্তু আয়নার সামনে দাঁড়ালে আমি আমার আসল প্রতিচ্ছবি দেখতে পাই। ওইটা তোর ভ্রম। আমাকে ছেড়ে দিতে, আবার কেন আগলে নিলে? ভালোবেসেছি হাত ধরে সারা জীবন পথ চলার জন্য, মাঝপথে ছেড়ে যাওয়ার জন্য না। অসুন্দরকে সুন্দর বলা তোমার থেকে শিখতে হবে আদনান শেখ। কিভাবে তিন কবুল বলা স্বামীকে আদর করতে হয় সেটাও শিখতে হবে। অসভ্য। শোনো না, বলো। আমি কিন্তু মাঝপথে হাত ছেড়ে দিয়েছিলাম, তবে দূরে সরে যাইনি। ইলমা জবাব দেয় না। আদনান ইলমা পোড়া গালে হাত রেখে স্লাইড করে বলে, সব ঠিক হয়ে যাবে। জয়ের বিরুদ্ধে দেওয়া মামলা খুব একটা কাজে আসেনি। না জয়ের কোনো ক্ষতি হয়েছে, না এসব নিয়ে কথা উঠেছে। আদনান আগে থেকেই বুঝেছে এসব মামলা জয়ের কিছুই করতে পারবে না। সেজন্য পরিকল্পনা একটা করে রেখেছে। ফারিসের বিয়ে সাথে শেষ হতে তারেক মাহমুদ সবাইকে নিয়ে চলে আসেন। তাদের আসার পরের দিন ইনান শেখও আসে। সন্ধ্যায় লিভিং রুমে সবাই বসে খোশ গল্পে মেতেছে। তারেক মাহমুদ ইনান শেখকে বলেন, জয়ের মামলা তো কোনো কাজেই আসলো না। হ্যাঁ দেখলাম। তখন আদনান বলে, জয়ের প্ল্যানিং এ ফারিসও যুক্ত ছিল। ইনান শেখের মুখটা গম্ভীর হয়ে আছে। বাকিরা তাকিয়ে আছে। ইনান শেখ কিছুক্ষণ মৌনতা বজায় রেখে বলে, হ্যাঁ সেজন্যই তো তার হাত ভেঙে দিয়েছো। আপনার মেয়ে বললে পাটাও ভেঙে দেব। আদনানের কথা ইলমা আদনানের কাঁধে থাপ্পড় মেরে বলে, বড়রা আছে। তো আদনান গলার স্বাদ চওড়া করে। বাকিরা কেউ হাসছে তো কেউ অন্যদিকে তাকাচ্ছে। আদনান ইলমার দিকে তাকিয়ে বলে, পা ভাঙবো? তখন ইনান শেখ বলে, ভেঙে দাও, হেল্প লাগলে বলিও, আমি করব। ইনান শেখের কথায় সবাই সবিস্ময় নিয়ে তাকিয়ে আছে। ইনান শেখ নড়ে চড়ে বসেন। আদনান ইলমার দিকে তাকিয়ে নিম্ন আওয়াজে বলে, পা ভাঙবো? আচ্ছা। জয় জেবিনকে নিয়ে লং ড্রাইভে বেরিয়েছে শেষ বিকেলের দিকে। গোধূলি দেখতে দেখতে দুজন শুনশান নীরব রাস্তা দিয়ে যাচ্ছে। জয় ড্রাইভ করছে, গাড়ির উপরে ছাদ ওঠানো। জেবিন সিটে দাঁড়িয়ে বাতাস চোখে মুখে মারছে। এই লম্বা চওড়া রাস্তার শেষ নদী আছে। মাঝে মধ্যে অনেকেই ঘুরতে আসে এখানে। রাস্তাটা নিরিবিলি এবং ভীষণ সুন্দর। জয় রাস্তার সাইডে গাড়ি থামায়। জেবিনকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। রাস্তার সাইডে দাঁড়িয়ে ফোন স্কল করছিল। জেবিন গাড়ির দিকে যায় কোল্ড ড্রিঙ্কসের বোতল আনার জন্য। জয় বুঝে উঠতে পারেনি তার আগেই একটা বাইক, দুজন লোক বসা থাকে বাইকে। তাদের মুখ কালো কাপড় দিয়ে ঢাকা। দুটো হিংস্র চোখ দেখা যাচ্ছে। একজন বাইক চালাচ্ছে, পেছনের জন বেশ বড়সড় ধারালো দা দিয়ে তার হাত বরাবর কোপ বসিয়ে দেয়। একটা কোপ দেয়নি, পরপর 3টা কোপ বসিয়েছে এক জায়গায়, যার ফলে হাতের মাংস হাড্ডি থেকে ঝুলে গেছে। গলগলিয়ে রক্ত পড়ছে। জয় হাঁ হয়ে তাকিয়ে আছে। তখন তার কাঁধ বরাবর আরেকটা কোপ বসানো হয়। জয় কিছু বুঝে ওঠার আগেই বাইকার জয়ের হাত থেকে ফোন টান দিয়ে নিয়ে জোরে বাইক টান দেয়। জয় সেদিকে তাকিয়ে থাকে। নিজের ব্যথা অনুভব হতে গগনবিদারী চিৎকার করে ওঠে। জেবিন জয়ের চিৎকার শুনে দৌড়ে আসে। জয় মাটিতে লুটিয়ে পড়ে। জেবিন জয়কে দেখে স্তব্ধ হয়ে যায়। রক্ত দিয়ে শার্ট ভিজে গেছে, ঝুলন্ত মাংস লাফাচ্ছে। চারদিকে মাগরিবের আজান পড়ছে তখন। জয় চিৎকারে বাতাস যেন ভারী হয়ে উঠেছে। জায়গাটাও শুনশান নীরব হওয়ায় মুহূর্তে যেন গা চমচম করা পরিবেশ সৃষ্টি হয়। জেবিন ফোন হাতে জয়ের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুকে কল দিয়ে লোকেশন বলে। জয় ব্যথায় কাতরাচ্ছে, রক্ত গলগল করে বেরিয়ে পড়ছে। জেবিন স্তব্ধ, কিছু বলার মতো পাচ্ছে না। জয় যন্ত্রণায় ছটফট করতে করতে ইলমার কথা মাথায় আসছে। সেদিন অ্যাসিড মারার পর ইলমাও ঠিক একই রকম ভাবে মাটিতে কাটছে। মনে আসছে রাহেলার সাথে জোর করে ইন্টিমেট হওয়ার সময় সেও আকুতি মিনতি করেছিল ছাড়া পাওয়ার জন্য। সেদিন জয় নিজের মতকে প্রাধান্য দিয়েছে। কারোর যন্ত্রণা, চিৎকার, আর্তনাদ তার কান অব্দি পৌঁছায়নি। আধ ঘন্টার বেশি সময় পর জয়ের লোকেরা আসে। ততক্ষণে জয় অজ্ঞান হয়ে গেছে। এসেই তাকে গাড়িতে তোলে হসপিটালের উদ্দেশ্যে নেওয়া হয়। জেভিন যে গাড়ি দিয়ে জয়ের সাথে এসেছিল সে গাড়ি নিয়ে একাই বেঁকে যায়। ঘটনা ঘটেছে সন্ধ্যায়। জেবিনকে জিজ্ঞাসাবাদ করা হলে সে সবটাই খুলে বলে। জেবিনের ধারণা তাদের ছিনতাইকারীরা তাদের আক্রমণ করেছে।
কারোর ব্যক্তিগত আক্রোশ থাকলে শুধু মারত, ফোনটা নিত না। সে অনুযায়ী সেখানটায় তল্লাশি চালানো হয়। জায়গাটা যেহেতু শুনশান নীরব, সেখানে ডাকাত এবং ছিনতাইকারী ট্রলে থাকবে, এটা স্বাভাবিক। মুহূর্তের মাঝে খবর ছড়িয়ে পড়ে। সেই নদীর নাম এবং জায়গার নাম নিয়ে হেডলাইন হয়, এমপি ছেলে ঘুরতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়েছে, তার অবস্থা গুরুতর। নামাজ পড়ে সে টিভির পর্দায় এরকম একটা নিউজ দেখে ইনান শেখের কলিজা ঠান্ডা হয়ে যায়। বাসার সবাইকে ডেকে নেয়, নিউজ দেখায়। ফরিদা পারভিন নিউজ দেখতে দেখতে আরো 2-4টা অভিশাপ দিয়েছে জয় আবরণকে। ইলমা নিউজটা দেখে রুমে চলে আসে, ফোন হাতে আদনানকে কল দেয়। সে যে দুপুরে বেরিয়েছে, এখন আসার খবর নেই, বলেছে বন্ধুদের সাথে আড্ডা দেবে। ইলমা ফোন দিলে আদনান ফোন তোলে না। বেশ কয়েকবার এরকম হওয়ায় ইলমা বেশ চিন্তায় পড়ে যায়। লিভিং রুমে এসে মুখ ভার করে বসে ইলমা। ঘড়ির কাঁটা 10:30 ছুতে তারেক মাহমুদ আদনানকে কল দেন। কল ঢুকলেও কল তোলে না আদনান। সবাই বেশ চিন্তিত, আদনানের হঠাৎ কি হলো। ঈশিতা নির্মাণকে কল দেয়, নির্মাণের ফোন সুইচ অফ বলছে। সবাই যখন আদনানকে নিয়ে চিন্তিত, ইলমা এসে তৃপ্তিকে ধরে। তৃপ্তি বই নিয়ে বসেছিল, ইলমাকে দেখে বলে, কিছু বলবি? নির্মাণের সাথে তোর কথা হয়েছে? হ্যাঁ, ওর ফোনে চার্জ নেই বললো, ভাইয়া সহ কোথাও গিয়েছে। আদনান ফোন তুলছে না কেন? কি করে বলবো? ইলমা চলে আসে। তৃপ্তি আদনানকে কল দেয়। দুবার কল দেওয়ার পর আদনান রিসিভ করে বলে, সমস্যা কি তোদের? কয়টা বাজে? বাসায় আসবে না? আসবো। সবাই নিশ্চিত? কিছুক্ষণ চিন্তা করতে দে, ঘন্টার মাঝে আসছি। বলে দেব? খবরদার কিছু বলবি না, সবাই চিন্তা করুক। আদনান কল কেটে দেয়। তৃপ্তি আদনানের কথায় হাসে, উঠে লিভিং রুমে যায়। ঈশিতা জিজ্ঞেস করে আদনানের সাথে কন্ট্যাক্ট হয়েছে কিনা। তৃপ্তি বলে, ফিরবে শুনলাম। আর কেউ কিছু বলে না। ইনান শেখ ইলমার দিকে তাকিয়ে বলেন, অনেক রাত হয়েছে, রুমে যাও, আদনান চলে আসবে। ইলমা কিছু বলে না, সোজা রুমে গিয়ে দরজা লক করে দেয়। রাত ঠিক 12টায় আদনান এন্ট্রি নেয়। ভেতরে এসে দেখে সবাই যে যার রুমে। আদনান দরজায় নক করে বলে, দরজা খোল। কিছুক্ষণ ডাকাডাকির পর ইলমা দরজা খুলতে আদনান চল শক্ত করে বলে, দরজা লাগিয়ে ঘুমোতে কে বলেছে? সর সামনে থেকে। কথাটা বলে ইলমাকে পাশ কাটিয়ে ভেতরে যায় আদনান। ইলমার আদনানের যাওয়া দেখে বলে, সারাদিন কোথায় ছিলে? শ্বশুর বাড়িতে। আদনানের কথা শেষ হতে ইলমা তেড়ে এসে কলা চেপে ধরে রাগী কণ্ঠে বলে, শ্বশুর বাড়ি মানে? শর্ত, ক্লান্ত লাগছে আবার। তুমি আমাকে ইগনোর করছো? ক্ষুধা লাগছে, গিয়ে খাবার আন। পারবো না, আগে বলো সারাদিন কোথায় ছিলে? এমন একটা থাপ্পড় দেবো, ভাত চেয়েছি দিতে পারবি না? আগে বলো। খেয়ে বলবো। ইলমা মানে রুম থেকে বেরোয়। আদনানের জন্য তরকারি গরম করে। ভাত নিয়ে রুমে আসতে দেখে আদনান শাওয়ার নিয়ে বেরিয়েছে। ইলমার দিকে জামা কাপড় এগিয়ে দিয়ে আদনান বলে, ব্যালকনিতে মেলে দে। ইলমা বাধ্য মেয়ের মতো জামা কাপড় নিয়ে ব্যালকনিতে যায়। আদনান খেতে বসে। ইলমা রুমে এসে খাটের উপর বসে। আদনান খেতে খেতে ইলমার দিকে তাকিয়ে বলে, রাতে খেয়েছিস? হুম। আদনান ইলমাকে উপর নিচ পরখ করে বলে, আমার সাথে খাবি? না, তুমি খাও। এদিকে আয়। ঘুম থেকে উঠেছি, কথা বলো না, ভালো লাগছে না। কথাটা বলে ইলমা শুয়ে পড়ে। আদনান কিছু বলে না, চুপচাপ খাওয়া শেষ করে উঠে দাঁড়ায়। ইলমাকে ঠেলে সরিয়ে বিছানায় গায়ে লিয়ে দেয়। ভীষণ ক্লান্ত থাকায় মুহূর্তের মাঝে চোখে ঘুম চলে আসে। ইলমা তো সে কখন ঘুমিয়ে গেছে। ফারিস অফিস থেকে ছুটি নিয়েছে। আজকে তার বউ রোদিয়া আইরিনকে নিয়ে বেরোবে। ঘুরতে বলতে জয়কে দেখতে যাবে। তাদের পরিচয়টা ফেসবুকের মাধ্যমে হয়েছে। অবশ্য ফারিস তার মামুর পরিবারের উপর একটু অসন্তোষ ছিল, মূলত তার বাবার মৃত্যু নিয়ে। একসময় বিরাট বিজনেসম্যান থাকলেও বড়সড় ক্রাইম করেছে, যার দরুন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ইনান শেখ নিজে তার বাবার বিরুদ্ধে কেস লড়েছে। কি অদ্ভুত না, বোনের বরের বিরুদ্ধে আদালতে কথা বলেছে। ফারিসের বাবার মৃত্যুটা জেলেই হয়েছে, সেটা আদালতের সিদ্ধান্ত আসার 6 মাসের মাথায় হার্ট অ্যাটাকে। ইনান শেখকে তার কোনো কালেই পছন্দ না, শুধু ভাজে ভাজে চলেছে। ইনান শেখ তাকে আগে থেকে পছন্দ করতো, ব্যাপারটা ফারিস বুঝতে পেরেছে। সেজন্য ইনান শেখের সাথে বেশি বেশি কথা বলে খোঁজখবর নিত, বিভিন্ন বিষয়ে আলোচনা করত, যাতে খুব সহজে ইনান শেখের প্রিয় পাত্র হয়ে ওঠা যায়। আদনানের চালচলন আগে থেকে উচ্ছৃঙ্খল, উড়নচণ্ডী, বখাটে। সেজন্য ফারিস প্রতিবার আদনানের কথা তুলে ইনান শেখের কানে বিষ ঢালত। সবচেয়ে বেশি সুযোগ এসেছে আদনান ইলমাকে রাতের বেলায় ঘুরতে দেখে পিকচার তুলে ইনান শেখের সাথে সাথে পাঠিয়েছে। তার অবর্তমানে তার মেয়েকে নিয়ে আদনান ঠিক কি করছে। ছেলেরা ভোলাতে ভোলাতে কতক্ষণ, মেয়ে যত চালাকি হোক। এরপর খবর আসে জয় আবরণের, রৌদিয়ার কাজিন জয়। এমনিতে ভার্সিটির লাইফ থেকে ফারিস রৌদিয়াকে পছন্দ করত। সে অনুযায়ী জয় তাকে শর্ত দিয়েছে ইলমাকে তার করে দিতে। সে রৌদিয়ার সাথে ফারিসের বিয়ে দিবে, কিন্তু দেখতে গিয়েই যত অঘটন। সেজন্য ফারিস প্ল্যানিং করেছে অ্যাসিড মারতে বা রেপ করে দিতে, বাকি ব্যবস্থা সে করে দিবে। ফারিসের বুদ্ধিতে জয় সেই সিদ্ধান্তে আসে। বিনিময়ে রৌদিয়ার সাথে তার বিয়েটা হয় গোপনে। এরপর ফারিস নিজেই সেদিন শপিং মলে বসে জয়কে লোকেশন যাওয়া আসার সময় বলেছে। ভেবেছিল ইনান শেখের সামনে আজীবন ভালো থাকবে, কিন্তু নিজের কিছু অপকর্মের জন্য সব সামনে চলে আসে।
ফারিস গাড়ি ড্রাইভ করছে, পাশে রোদিয়া বসা। ফারিস এক হাতে স্টিয়ারিং ধরেছে, অন্য হাতে রোদিয়ার হাত ধরে রেখেছে, যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। দুজন একসাথে একটা রিসোর্টের সামনে আসে। ফারিস গাড়ি থামিয়ে বেরোয়। গেটের সামনে টিকিট কেটে দুজন ভেতরে যায়। রোদিয়ার হাত ধরে পুরো রিসোর্টের আশেপাশে ঘুরে ক্লান্ত হয়ে যায় ফারিস। রেস্টুরেন্টের উদ্দেশ্য দুজন হাঁটা ধরে। ফারিস আশেপাশে তেমন তাকায়নি, সেজন্য একটা ছেলের সাথে বুকে ধাক্কা লাগে, যার দরুন ছেলেটা ব্যথা পেয়ে চেঁচিয়ে ওঠে। ফারিস সরি বললেও ছেলেটা থামে না। এগিয়ে এসে ফারিসের কলার চেপে ধরে মুখ বরাবর ঘুষি বসিয়ে দেয়। ফারিস বুঝতে পারেনি তাকে মারা হলো কেন। ছেলেটা মারা আরম্ভ করতে আর কয়েকটা ছেলে সেখানে উপস্থিত হয়, এসেই তাকে মারধর শুরু করে দেয়। ফারিসের ভাঙা হাত যাই সুস্থ হচ্ছিল, মার খেয়ে সেটা আগের মতো হয়ে গেছে। ছেলেদের মারামারির মাঝে আরেকটা ছেলে উপস্থিত হয় সেখানে, বলিষ্ঠ দেহের উত্তরাধিকারী, মুখে মাস্ক লাগানো, শার্টের হাতা ফোল্ড করতে করতে ভিড়ের ভেতর ঢুকেই ফারিসের অন্ডকোষ বরাবর লাথি মারে। পরপর বেশ কয়েক লাথি মেরে ভাঙা হাতে এক পা দিয়ে চেপে ধরে, অন্য পা দিয়ে গলা চেপে ধরতে ফারিসের চোখ মুখ বেরিয়ে আসার উপক্রম। তখন একটা ছেলে স্টিক দিয়ে ফারিসের পা বরাবর আঘাত করতে থাকে। রোদিয়া পাশে থেকে চিৎকার করছে অবিরত, তবে কারোর কানে সে চিৎকার যাচ্ছে না। সবচেয়ে বড় কথা, রিসোর্টের ভেতর এরকম উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি করায় রিসোর্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। ফারিসকে ইচ্ছামতো ধুলাই করে সবাই বেরিয়ে যায়। তার অবস্থা ভীষণ শোচনীয়। ভেবেছিল ঘোরা শেষ করে জয়কে দেখে বাসায় ফিরবে, এখন তাকে জয়ের পাশের সিটে অ্যাডমিট করানো হয়েছে। সন্ধ্যায় আদনান একা এসেছে একটা রেস্টুরেন্টে। আসার পেছনে অবশ্য কারণ আছে। জেসিয়া মাহাজেবিন তাকে ডেকেছে দেখার জন্য, ইলমাকে আর নিয়ে আসেনি। আদনান আসতেই দেখে জেসিয়া আগ থেকেই উপস্থিত সেখানে। আদনান এসে বসতে জেসিয়া জিজ্ঞেস করে, কি খাবে? কফি? জেসিয়া কফি অর্ডার দেয়। আদনান জেসিয়া মাহজেবিনের চোখের দিকে তাকায়। জেসিয়া আদনানের দিকে তাকিয়ে বলে, ম্যালির সংসার জীবন কেমন কাটছে? মৃত মানুষকে নিয়ে কিছু জিজ্ঞেস করতে নেই। আদনানের কথায় জেসিয়া মৃদু হাসে, জবাব দেয়, সন্তান হিসেবে, মৃত ব্যক্তি হিসেবে না। ওর কি দোষ ছিল? কিছু না, আমার জীবনের ভুল ছিল। আপনার ভাবা উচিত ছিল, প্রেমিকের হাত ধরে যাওয়ার পরিকল্পনা যেহেতু ছিল, মেলিসাকে কেন জড়ালেন? সবই ভাগ্য। ভাগ্য আপনার কাছে সামান্য মনে হতে পারে, কিন্তু 14 বছরের ব্যাপার। আমি তার জীবনে এসেছি 1 মাস হবে। তাকে ভালো রাখার চেষ্টা করেছি, তার জীবনের কষ্ট গ্লানি মুছে দেওয়ার চেষ্টায় আছি। শুনুন, 14 বছর, বুঝেছেন? 1 যুগেরও বেশি সময়। সে মায়ের প্রতি ছবি দেখেনি, মায়ের মমতা পায়নি। ইনান শেখ ওকে কতটুকু আদর দেয়া সম্ভব ততটুকু আদর যত্ন দিয়ে বড় করেছে, তবুও মা তো মাই হয়। আপনার অন্য মেয়ের জন্য যে ভালোবাসা, সে ভালোবাসা মেলিসাও পায়। জেসিয়া কথা বলতে ভুলে গেছে। আদনান কতটুকু শেষ করে চুপ করে রয়। জেসিয়া কিছুক্ষণ মৌনতা বজায় রেখে বলে, আমার ছোট মেয়েটা প্রতিবন্ধী। সবই আল্লাহর ইচ্ছা। জেসিয়া জবাব দেয়, আমি যে খুব সুখী তা কিন্তু না। সংসার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। প্রতিবন্ধী মেয়েটাকে নিয়ে দিন পেরোচ্ছে। ম্যালি তার পরিবার এবং বাবার কাছে ভালো আছে, সে ভালো থাকুক। তার নাম উচ্চারণ করে তাকে টানবেন না, সে আপনার কিছু হয় না, আপনিও তার কিছু হন না। এত অধিকার বোধ? সে তো আমারই, আমার জিনিসে আমার অধিকার থাকবে, এটাই স্বাভাবিক। বেশ ভালো, সুখী হও তোমরা। আপনিও সুখী হন, দোয়া রইল। আদনানের কথা জেসিয়া মেহজাবিন হাসেন। বলার মতন অনেক কথা থাকলেও এখন বলতে পারছেন না। তার একটা প্রতিবন্ধী মেয়ে আছে, তাকে নিয়ে দুশ্চিন্তায় দিন পার হচ্ছে। সব বাবা মাই চায় তার সন্তান সুস্থ স্বাভাবিক হোক। একটা প্রতিবন্ধী সন্তান অভিশাপ বই কি কিছুই না, তবে বাবা মা কখনো সন্তান ফেলে দেয় না, সে যেরকমই হোক। আদর যত্ন মায়া মমতা দিয়ে বড় করেন। প্রেমিকের হাত ধরে আসলেও পরবর্তীতে একটু হলেও তাপশোক হয়েছে। ইনান শেখ কোনো অংশে কম ছিলেন না। শিক্ষিত, ভালো পরিবার, তার ফুটফুটে একটা কন্যা সন্তানও ছিল। কত সুন্দর একটা পরিবার হতে পারত। নিজের জেদ ইচ্ছের কাছে সবই এলোমেলো। যেহেতু নিজের জেদ এবং ভুলে সবকিছু হয়েছে, সেহেতু সবকিছু অতীত এবং মৃত ভেবে হৃদয়ে পাথর চাপা দিয়েছেন। সেদিন আদনানের সাথে মেলিসার ব্যাপার আর জিজ্ঞেস করেনি জেসিয়া, বাকিদের কথা জিজ্ঞেস করেছে। ফায়েজা তার ছেলের কথা, আদনানের কথা, কিভাবে কি করলো, এখন কি করছে, মেলিসাকে নিয়ে সব ঠিকঠাক যাচ্ছে তো। যেহেতু আদনান এখন স্টুডেন্ট, তার বউও স্টুডেন্ট, দুজনের খরচা বেশি। আদনানের ইনকাম আহামরি না, কোনো রকম টেনে টুনে চলার মতো। বাপের টাকা উড়ানো ছেলে আদনান, এখন নিজের স্বল্প বেতনের টাকায় বউ চালায়, নিজে চলে। চাহিদা খুব সামান্যতে চলে এসেছে। অল্প স্বল্প চাওয়া পাওয়াতে সে বিশাল সুখ খুঁজে পায়। ফেরার পথে এলমার জন্য 2 গোলাপ নেয় আদনান। বাইক নিয়ে বাসা আসে, গ্যারেজে সেটা রেখে ভেতরে যায়। নিজেদের রুমে গিয়ে সোফায় বসে। এলমা আদনানের রুমে নেই, কোথায় আদনান জানে না। ঘড়ির কাঁটায় রাত 9টার ঘর চুই চুই। আদনান গলা ছেড়ে ডাকে, ওই গো, প্রেমিক নারী। এলমা তখন রুমেই আসছিল।
আদনানের এরকম সম্বোধন পেয়ে হকচকিয়ে যায়। আদনান ইলমার দিকে তাকিয়ে বলে। দরজা লাগিয়ে ভেতরে আয়। ইলমা দরজা লাগায়। ভেতরে আসতে আদনানটাকে টেনে নিজের কোলে বসিয়ে দেয়। ঘাড়ে থুতনি রেখে বলে, আজকে শাড়ি পরবি? না, কেন? দাদি বিকেলে ফুফুর বাসায় গিয়েছে, ফারিস হসপিটালে ভর্তি। তো তুমি করেছো? থুরো না। মিথ্যে বলবে না। আমি জানিও না এসব। ব্যাংকে ছিলাম, বিকেলে এসে সন্ধ্যায় আবার বেরিয়ে গেছি। তো কই ছিলা সারা সন্ধ্যায়? বন্ধুদের সাথে। তাহলে ফারিসকে মারলো কে? কে আবার? আমি মারিনি, মনে হয় তোর বাপ ইনান মেরেছে। জয়কে নিশ্চয় তুমি মেরেছো। হ্যাঁ। ওমা, তুমি তো মনে হয় ঝগড়া করলে আমাকেও এভাবে মারবে, তোমার হাত চলবে। এখন অবধি একটা চড়ও মারিনি। তুই তো আমাকে মারিস, যখন হাতের কাছে যেটা থাকে সেটাই আমার গায়ে ছুঁড়ে মারিস। তুমি যে বেশি ভালো সেজন্য। আদনান জবাব দেয় না। ইলমার সামনে দুটো গোলাপ ধরে বলে, সুন্দর না? সুন্দর। গত বছর তোর বার্থডেতে আমার দিয়ে হরলিক্সটা ঠিকঠাক খেয়েছিস তো? হরলিক্সের কথা বলছো কেন? ঘড়িটা আছে? কোনটা? যেটা আমি দিলাম। ইলমা সবিস্ময় নিয়ে উঠে দাঁড়ায়, চোখ বড় বড় করে বলে, ঘড়ি ব্রেসলেট তুমি দিয়েছো? হ্যাঁ, কেন? লুকিয়ে দেওয়ার কি আছে? এই সর, আমি মেয়ে মানুষদের এসব গিফট দেই না। তাহলে আমাকে দিলে কেন? সেই জন্যই তো অপরিচিত সেজে দিয়েছি। প্রকাশ্যে দিলে আমার মান থাকতো নাকি? ইলমা এগিয়ে আসে, আদনানের কোলে বসে, তার মাথার চুল টেনে ধরে বলে, ইফ টিচার ভাই, শাহরিয়ার আদনান শেখ কাউকে ভালোবাসে। কোনো সন্দেহ আছে? আছে তো। কি? থালা প্লেট ধুয়ে মুছে দিলে না বুঝতাম সত্যি ভালোবাসো। এমন একটা চড় দেবো বাপ দাদার নাম ভুলে যাবি। তোমার হাতের চড় খেয়ে তোমার নাম ভুললে বেশি খুশি হব। তোর চড় খেতে হবে না, আমার নামও ভুলতে হবে না। কথাটা শেষ করে আদনান ইলমার কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। ইলমা চোখ বন্ধ করে আদনানের দেওয়া ভালোবাসার পরশ নেয়। মিস তৃপ্তি শেখ, আপনি রাজি থাকলে আপনার বাবার কাছে আমি বিবাহের প্রস্তাব পাঠাতে পারি। নির্মাণের মেসেজে তৃপ্তি হাসে। লজ্জায় মুখশ্রী লাল হয়ে গেছে, তবে সে লজ্জামাখা মুখশ্রী দেখার মতো কেউ নেই। সে একাই রুমে বসে আছে। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর তৃপ্তি লেখে, এই ছেলে, কোনো কাজ করো, বিয়ে করে বউকে কি খাওয়াবে? তাড়াতাড়ি বিয়ে করলে চাকরি এমনিতেই পেয়ে যাব। তুমি রাজি কিনা সেটা বলো। এখন কোনো বিয়ে শাদী না, তোমার পড়াশোনা শেষ হোক, জব ধরো, দিন বাবাকে বলবে আমার ভাই আদনানকে রাজি করো, এমনিতেই সব রাজি। তোমার ভাই তো 12 মতের অধিকারী। কতক্ষণ বলে বোন দিবে আর কতক্ষণ বলে দেবে না। মাঝখানে আমার প্রেশার হাই হয়, আবারও লোতে নেমে যায়। ভাইয়া এরকমই। আচ্ছা, তৃপ্তি শেখ পড়াশোনা করুক, আমিও পড়াশোনা শেষ করি, এরপর না হয় বরবউ সাজবো, কি বলেন? ইনশাল্লাহ। আদনান বেতন পেয়েছে। ফেরার পথে একটা শপিং মলে প্রবেশ করে, মূলত ইলমার জন্য কিছু কেনার জন্য। সে যে বিয়েতে একটা শাড়ি দিল, এরপর দাদির টাকায় শাড়ি দিয়েছে, এছাড়া কিছুই দিতে পারেনি। আদনান শপিং মল ঘুরে ইলমার জন্য একটা 3 পিস পছন্দ করে। ওড়নাটায় তার চোখ আটকে গেছে। কালো ওড়নায় ফুলের প্রিন্ট করা অ্যাশ কালারের 3 পিস। আদনানের পছন্দ হতে দেরি করেনি, ইলমার জন্য রেডিমেড 3 পিস নিয়ে নেয়। বাইক নিয়ে বাসায় ফিরে। ইলমা সবে শাওয়ার নিয়ে এসেছে। আদনান ইলমার দিকে শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলে, বিকেলে ঘুরতে বের হবো, এই ড্রেসটা পরবি। ইলমা শপিং ব্যাগটা হাতে নেয়, খুলে দেখে অ্যাশ কালারের একটা 3 পিস। ওড়নায় হাত বুলাতে বুলাতে মুস্কি হাসে ইলমা। কালো রঙের সফট ওড়নায় ফুলের প্রিন্ট করা। ইলমা 3 পিস দেখতে দেখতে আদনান শাওয়ার সেরে আসে। ইলমা তখন তৃপ্তির রুমে গিয়েছে। আদনান আর ডাকেনি। তৃপ্তি বসে বসে ইলমার দুহাতে মেহেদি পরিয়ে দেয়। ইলমা মেহেদি রাঙানো হাত নিয়ে আদনানের সামনে আসলে আদনান ভুরুকুচকে বলে, বিয়েতে তো মেহেদি দিলি না। সময় ছিল নাকি? আদনান ইলমার দুহাতে নিজের হাতে নেয়। মেহেদি রাঙানো হাত সবসময় সুন্দর হয়। আদনান ইলমার হাত দুটো পরখ করে। বিকেলে ইলমা তৈরি হয়। আদনানের দেওয়া 3 পিস পরে, মেহেদি রাঙানো হাতে সাদা পাথরের ব্রেসলেট এবং অনামিকা আঙুলে একটা রিং পরে। বেশ সুন্দর লাগছে তাকে। আদনান ইলমাকে এক নজর পরখ করে এগিয়ে আসে। ইলমা চোখের দিকে তাকিয়ে বলে, আমার বউ ভীষণ সুন্দর। আদনানের কথায় ইলমা বেশ লজ্জা পায়। আদনানের বুকে ধাক্কা দিয়ে বলে, দেরি হয়ে যাচ্ছে, বেরোই। আদনান ঠোঁট টিপে হাসে। ইলমাকে নিয়ে বেরোয়। বাইকে বসে ইলমাকে পেছনে বসে। বাইকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটা রেস্টুরেন্ট এসে স্থির হয় দুজন। আদনান ইলমাকে দাঁড়াতে বলে। ইলমা দাঁড়াতে আদনান ফোন বের করে ইলমার পিকচার্স তুলে দেয়। ইলমাকে নিয়ে টুকটাক ফাস্টফুড খেয়ে বেরিয়ে আসে। দুজন হাতে হাত রেখে হেঁটে এগোচ্ছে। আদনান ইলমার দিকে তাকিয়ে বলে, শোন, একটা কথা বলি। কি বলো?
ট্যাপলা ফারিসের জায়গা মতো অনেকগুলো লাথি দিয়েছে, এখন কি ওর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে? ইলমা আদনানের দিকে তাকিয়ে রয়, কিছু বলার মতো খুঁজে পেল না। আদনান ইলমাকে চুপ থাকতে দেখে ভুরু কুঁচকে তাকায়। ইলমা জবাব দেয়। ভবিষ্যতে দেখা যাবে। আদনান জবাব দেয়। হলে হোক, অনেকের বলে আমার বউয়ের গায়ে অ্যাসিড মেরেছে। বাদ দাও। হ্যাঁ, এই মাসেই হাসপাতালে যাব, তোর সার্জারি করাবো। এই তোমার কাছে তো টাকা নেই, বেতন যা পেয়েছো আমাদের মাস চলতে হিমশিম যাবে। তো আমি এখন সার্জারি করব না। তোর কথায় হবে নাকি? এই মাসেই যাব, টাকা নিয়ে চিন্তা করছিস কেন? আমার স্বামী একজন স্টুডেন্ট, সেটা মনে আছে আমার। ইলমার কথায় আদনান ইলমার দিকে তাকায়, তবে তার ঠোঁট হাসছে না, চোখ জোড়া হাসছে। ইলমা আদনানের দিকে তাকিয়ে বলে, কি হলো? কিছু না। ইনান শেখ সোফায় বসেন। আদনান এদিকটায় আসছিল। ইনান শেখকে দেখে পুনরায় রুমের দিকে যায়। ইনান শেখের সাথে তার যায় না, একটা না একটা ঝগড়া ঝামেলা হয়েই যায়। শুধু ফারিসকে মারার সময় একটু মিল হয়েছিল, সেটা কিভাবে আদনান জানে না। ছেলেপেলের ব্যবস্থা, প্ল্যানিং সব আদনানের করা, টাকা ইনান শেখ দিয়েছে। আদনান রুমে ঢুকতে গেলে ইনান শেখ ইলমাকে ডাকেন। আদনান দেখে ইলমা এদিকে আসছে, সেজন্য সে আর রুমে যায়নি। দুজন এসে সোফায় বসতে ইনান শেখ ইলমাকে বলেন, ডক্টরের সাথে কথা হয়েছে, এই মাসের মাঝামাঝিতে তোমাকে নিয়ে যাব, সার্জারি করাবো। আদনান ইলমার দিকে তাকিয়ে বলে। আমার হাতে টাকা আসলে যাব। ইনান শেখ আদনানের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বলেন, এই ছেলে, তোমাকে টাকার চিন্তা করতে বলছি? মেয়ে কি একেবারে দিয়ে দিয়েছে নাকি? ওর প্রতি আমার দায়িত্ব নেই? আমার থেকে বেশি না। আদনানের কথা ইলমা চোখ রাঙিয়ে তাকায়। আদনান সেসব পাত্তা দেয় না। ইনান শেখ দুজনকে পরখ করে মাথা নিচু করে হাসেন। তার মেয়েকে বিয়ে করার পর আদনানের বুদ্ধি বেড়েছে, দায়িত্ববোধও বেড়েছে। ফরিদা পারভিন হসপিটালে আছেন। তারেক মাহমুদ আজকে গিয়ে দেখে এসেছেন ফারিসকে। যায়নি ইনান শেখ, তিনি যাবেনও না। আদনান তো কখনোই যাবে না। আদনানের সাথে এলোমেলোভাবে ইনান শেখের দুদণ্ড কথা হয়েছে, তবে সুন্দর করে না। দুজনের একজন তারা জবাব দিয়েছে। হিলমা আদনানের পেছন দিয়ে রুমে আসে, দরজা লক করে আদনানকে শাসিয়ে বলে, তুমি কি বাবার সাথে ভালোভাবে কথা বলতে পারো না? না, পারি না। বেয়াদব একটা। তোর বাপ জীবনেও আমাকে তার মেয়ের জামাই মানবে না, সেজন্য তার মন মতো হতে আমি তেল মাখতে পারবো না। মানলে মানুক, না মানলে আইন সভায় বসুক। আল্লাহ, আমার বাচ্চাগুলো যাতে ওর মতো তেরা না হয়। এই ওয়েট, কি? বিয়ে হলো 1 মাসের বেশি, তুই এখনো বমি করছিস না কেন? আদনানের কথা ইলমা হত বিহব্বল হয়ে যায়, জবাব দেয়, মানে বমি করবো কেন? আদনান হেসে বলে, বমি করলে বুঝতাম আমি বাবা হতে চলেছি। এই আগের যুগের সিনেমা নাটক কাহিনী আর কি। সর অসভ্য, বউ চালাতে হিমশিম, সেখানে বাচ্চা চালাবে? এই চুপ, এই বাড়ি আমার, বাকি প্রপার্টিও আমার, সেখানে আমি আমার বাচ্চা পালতে পারবো না? নিজের টাকায় কিছু করো, বাচ্চার নাম মুখে নেবে না। আচ্ছা শোন। বলো। ইলমার কথা শেষ হতে আদনান ইলমাকে বুকের সাথে জড়িয়ে ধরে, দৃষ্টি নিচু করে ইলমার মুখপানে স্থির করে বলে, আমার মেয়ে বেবি চাই। তোমার মেয়ে হলে তাকে সেফটি দিতে পারবে? তোমার মতো কোনো আদনান তাকে রাস্তায় ইভরিজিং করবে, সহ্য হবে তোমার? আদনান চুপ, মাথাটা নিচু করে নেয়। সে যা করেছে সেটা জঘন্য ছিল। ইভরিজিং করে মেয়েদের হয়রানি করা, বিরক্ত করা কোনো সুপুরুষ এবং ভালো পরিবারের ছেলের কাজ নাই। আদনানকে চুপ দেখে ইলমা ভুরু কুঁচকে বলে, কি হলো? ভুল করেছিলাম, অনুতপ্ত আমি, তবা পড়েছি আর কি। কি জঘন্য ছিল ব্যাপারটা। আদনান জবাব দেয় না। ইলমা আদনানের দিকে এক নজর তাকিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। ইলমা সামান্য এড়িয়ে চলা আদনানের বুক দুমড়ে মুচড়ে ওঠে, অনুতপ্তে বুকটা খাখা করছে। আপাত দৃষ্টিকোণ থেকে কি জঘন্য একটা ব্যাপার ইভরিজিং করা। আদনান ইলমার কাছে আসে, ইলমার দিকে তাকিয়ে নরম শীতল কণ্ঠে বলে, তুই রাগ করেছিস? কেন রাগ করবো? কিছু তেরা কথা বলছি। না। আর সরি। আমি আমাকে সরি বলছো কেন? অতীত তো বাদ দিলাম, মানুষ সবসময় একরকম থাকে না, সময়ের সাথে পরিবর্তন হয়। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। আদনানের কথা ইলমা চোখ রাঙানি দিতে আদনান ইলমাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে, সরি সরি। তুমি আর ভালো হলে না। রাতে সবাই খেতে বসেছে। ফারিসকে বাসায় নিয়ে আসা হবে, মিলাদ পড়ানো হবে। তারেক মাহমুদের কাছে দাওয়াত দিয়ে দিয়েছে, একটা মাত্র ভাগিনা, সবাই যাতে আসে। খবরটা পাওয়া মাত্র ইনান শেখ সাফা সাফা জানিয়ে দেন, আমি কোথাও যাব না, আর না আমার বউ বাচ্চা যাবে। তখন আদনান বলে, ভালো মানুষদের বাসায় আমি যাব না, এমনিতেই ভালো মানুষদের পাশে একটু বসে রুমে যেতে যেতে গা চুলকানি শুরু হয়ে যায়। ইনান শেখ আদনানের দিকে তাকাতে আদনান ইলমার দিকে তাকায়। তার চাহনি একটু রোমান্টিক টাইপের। ইনান শেখ নিজেই লজ্জা পেয়ে দৃষ্টি সরিয়ে নেয়। ঈশিতা তারেক মাহমুদকে বলেন, তুমি যাবা? তারেক মাহমুদ বলেন, না গেলে খারাপ দেখায়, রেডি হয়ে থাকো, আমরা যাব। তাহলে ফাইজাও আসুক। ঈশিতার কথা ইনান শেখ বলেন,
আমরা কেউই কোথাও যাচ্ছি না। ফায়জা কিছু বলার মতো পেল না। ইলমা তখন বলে, যাক না, ফুপুর তো দোষ নেই। ওই বাসায় যাওয়ার দরকার নেই। আরে যাক, জেঠিমার সাথে যাবে আবার চলে আসবে। ইলমার কথায় আদনানও সায় দেয়। ইনান শেখর কিছু বলেননি। সবাই যেতে তৃপ্তি আদনানকে বলে, ভাই শোনো, বল। নির্মাণ কিছু বলেছে? আদনান চুপ থেকে বলে, ওই শালা আমার ছোট বোনটাকে ছাড়লো না, মনে আছে সব। সময় হলে বিয়ে দেব, এর আগে শালার আশেপাশে বেশি ঘেসবি না। তখন ইলমা উঠে বলে, নিজের যেমন বিয়ের আগে আশা ছিল কথা বলার, প্রেম করার, সেরকম আশা নির্মাণেরও। নিজের বেলায় পরের বোন প্রেমযোগ্য পাত্রী, আর পরের বেলায় নিজের বোন ছোট। হ্যাঁ শালি, প্রেমিক নারী মুখ বেশি চলে তোর। আদনান ধমকে উঠলে ইলমা রেগে বলে, আমার সাথে কথা বলবি না। কথায় কথায় তুই তুকারি করবি না। নিজের যে তুই তুকারি করে সেটা কি? এখন কি তোকে আমি ও গো আমার প্রেমিক নারী কই তুমি বলে ডাকবো? প্রেমিক নারী ডাকতে বলিনি। অত রোমান্টিক হতে পারবো না। আর আসিস শাড়ি খোলার আবদার নিয়ে। ইলমার কথায় আদনান তৃপ্তির দিকে তাকাতে দেখে বেচারি লজ্জায় কেটে পড়েছে। আদনান ইলমার দিকে রাগে দৃষ্টিতে তাকায়। হুট করে ইলমার হাত একটান দেয়। জোর কদমে রুমে এনে ইলমার হাত ছেড়ে দিয়ে ঠাস করে দরজা লাগায় আদনান। দরজার সাথে ইলমার দুবাহু চেপে ধরে বলে, দিন দিন বেয়াদব হচ্ছিস। বেয়াদ্দবের সাথে থাকলে বেয়াদ্দবই তো হব। মুখে মুখে তর্ক করছিস। নিজে যে আমার ভোলা ভালা ভাইকে বউ আদরের কথা শেখাও সেটা। তাই বলে তুই আমার বোনকে জামাইয়ের শাড়ি খোলার আবদারের কথা বলবি? ও অ্যাডাল্ট আর আমার ভাই সে তো বাচ্চা। তোর আন্ডা ভাই আমার অ্যাডাল্ট বোনের থেকেও বেশি বুঝে। তুই চুপ। দুজন দুজনকে ধমকাধমকি করে সরে যায়। ইলমা আদনানের সাথে কথা বলে না। অনেকক্ষণ দুজন চুপ থাকে। আদনান নির্মাণকে কল দেয়। ইলমাকে শুনিয়ে শুনিয়ে বলে, বন্ধু বিয়ে করলাম 1.5 মাসের বেশি, বউ আজ পর্যন্ত ভালোবাসি বললো না, উল্টো 3 বেলা নিয়ম করে ঝগড়া করে। মেয়ে মানুষ এমনি ভাই। তোর বোনও আমাকে নিয়ম নিয়ে 3 বেলা ভালোবাসি বলে না। এই সারা চুপ। তোর সাথে আমার বোনের বিয়ে সমর্থন করি, তাই বলে এই না যে প্রেম করবি আর আমি সেটা মেনে নেব। নিজেও তো পরের বোনের সাথে প্রেম করতে। মেরিচা আমার কাজিন ছিল। তৃপ্তি আমার বন্ধুর বোন লাগে। আমার বোনকে ডিস্টার্ব করবি না। তোর বোনই আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ, তোর 12 ভাতারি চেহারার যে মায়া বেশি, সেজন্য আমার বোন তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। দোয়া দিলাম তোর বউ যাতে এই জন্মেও তোকে ভালোবাসি না বলে। তোর মতো শালা আর কোনো দুলাভের ভাগ্যে না জুটুক। আদনান কল কেটে দিয়ে বলে, সব কয়টা নাটকবাজ, সব ড্রামা আমার সাথেই দেখায়। ইলমা শুনেও না শোনার ভান করে শুয়ে পড়ে। আদনান লাইট অফ করে ইলমার পাশে শোয়। ইলমাকে বলে, ঘুমানোর সময় জামাইকে বুকে টেনে আদর করতে হয়, এত পড়াশোনা করে সেই আক্কেলটুকুও হলো না তোর? কানের কাছে চিৎকার করলে চর মেরে রুম থেকে বের করে দিব। ইলমার কথায় আদনান হা হয়ে যায়। ইলমা তাকে লাথি মারার থ্রেট দিয়েছে। আজকে আদনানের বউ বেশি রেগেছে। আদনান ইলমাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘেঁষে বলে, তুই আমাকে চড় মেরে রুম থেকে বের করার আগে শরীরের ব্যথায় পা দুটো ফ্লোরে ফেলতে পারবি কিনা সেটা ভাব। কসম খোদার, আমাকে রাগাবি তো শরীরের ব্যথা নিয়ে বিছানা ছেড়ে উঠতে পারবি না। আদনানের শান্ত মাথায় দেওয়া হুমকিতে ইলমা চুপসে যায়। আদনান মেজা ছাড়িয়ে ইলমাকে ছেড়ে দেয়। নিজেই ঘুরে শুয়ে পড়ে। ইলমা আদনানের রাগ বুঝে নিচে এগিয়ে যায়। আদনানের গালে নিচের ঠান্ডা নরম হাত স্পর্শ করে বলে, এই রাগ করেছো? আর কিছু বলতা? কথাটা বলে ইলমা আদনানের গালে ঠোঁটে কপালে চুমু দিয়ে রাগ ভাঙায়। আদনান নিচে ইলমাকে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নেয়। ইলমার মুখশ্রীতে অসংখ্য চুমুতে ভরিয়ে দেয়। ইনান শেখ নিজের কাজে গেছেন। আদনান ইলমা বাদে বাদ বাকি সবাই ফাথিয়ার বাসায় গিয়েছে। সেজন্য পুরো বাসা ফাঁকা। আদনান আজকে আর কাজে যায়নি। ভার্সিটি গিয়েছে কিছু কাজে। ইলমা বাসায় একাই রয়েছে। সকালে রান্নাটা শেষ করে টুকটাক কাজ সেরেছে ইলমা। ভাবছে আজকে শাড়ি পরবে। সেজন্য 10:30টার দিকে গোসল সেরে শাড়ি পরিধান করে। ইউটিউব দেখে নিজের প্রচেষ্টা অনেকটা সক্ষম হয়েছে সে। শাড়ি পরতে না পরতে আকাশে মেঘের ডাক পড়ে। ইলমা দৌড়ে ব্যালকনিতে যায়। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। ইলমা দেখতে দেখতে বৃষ্টির বেগ প্রবল হয়ে যায়। ইলমা বৃষ্টিতে ভেজার লোভ সামলাতে পারেনি। দৌড়ে গার্ডেনে যায়। শাড়ি পরিধান করেই বৃষ্টিতে ভেজা শুরু করে। বৃষ্টিতে ভিজে যখন চুপে চুপে হয়ে যায় তখন আগমন হয় আদনানের। বৃষ্টি মাথায় ভিজে এসেছে। ইলমাকে শাড়ি পরে ভিজতে দেখে এক মুহূর্তের জন্য আদনানের হৃৎপিণ্ড থমকে যায়। অসম্ভব লাভঝাপ দিতে শুরু করে। শাড়ি পরা সুশ্রী রমণী, তার বউ, তা এভাবে বৃষ্টিতে ভিজছে।
আদনান শেখ আপাতত খুন। বাইক রেখে এলমার দিকে এগিয়ে আসে। দুহাতে বৃষ্টির পানি নিয়ে এলমার চোখে মুখে ছিটিয়ে দিতে এলমাও আদনানের চোখে মুখে বৃষ্টির পানি ছিটিয়ে দেয়। দুজন খুনসুটিতে মেতে ওঠে। আদনান এলমার গায়ের সাথে আঁটুসাঁটো হয়ে লেগে থাকা ভেজা শাড়ির ভাঁজে কোমরে হাত রেখে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। এলমার লম্বা ঘন চুল বৃষ্টিতে ভিজে নিয়ে গেছে। বৃষ্টি স্নাত মায়াবী চোখ জোড়া, অদ্ভুত সুন্দর লাগছে। আদনান নেশার ঘরে চলে যায়। এলমার ভেজা ঠোঁটে ছুঁয়ে দেয়। ঠোঁটের সবটুকু নম্রতা শুষে নেয়। ইলমা আদনানের কপালে ঠোঁট ছুঁয়ে দিতে আদনান শুধায়। আমার প্রেমিক নারী আমায় কখনো ভালোবাসি বলেনি। আদনানের কথায় ইলমা তাকায়, ঠোঁট জোড়া কিছুটা কেঁপে ওঠে। ভালোবাসি বলা খুব সহজ হলেও ইলমার কাছে এই বাক্য উচ্চারণ করা ভীষণ কঠিনতম। আদনানের প্রতি ইলমার সেই ভালোবাসা যা কখনো মুখে বলা হয়নি, কিন্তু চোখের ভাষায় ফুটে উঠেছে। নিঃশব্দে ভালোবেসে আশা রেখেছে, যা কেবলই গোপন আকাঙ্ক্ষা রূপে ছিল। আদনানের আবদার পূরণ করতে ইলমা ছন্দ তুলে বলে ওঠে। আকুল হৃদয়ের নীরব চাহনি, অপূর্ব রূপে মাখে আশা, আমার গুপ্ত প্রেমের সুপ্ত পিয়াসা।